বাংলাদেশে সম্প্রতি এই পরিণতি ইউনুস গভর্নমেন্ট এক প্রকার জেহাদি মন্তব্য তুলছে, সঙ্গে একই রকমভাবে একাধিক জঙ্গি সংগঠনের বক্তব্য যা ভারত বিরোধী এবং বাংলার একাধিক অংশ অধিগ্রহণ করবে, তাই নয় বিহার, উড়িষ্যা, এদিকে নর্থ ইস্ট। আর সেই জায়গায় রাজ্য সরকারের উদাসীনতা বারবার চোখে পড়ছে এবং রাজ্য কেন্দ্রকে দায়ী করছে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে একাধিক বাংলাদেশ বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে একাধিক অনুপ্রবেশ নিয়ে কি বলবেন? দেখুন, বাংলাদেশের যা গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের যা সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুসারে আজকের তারিখ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে 1974-এর যে দ্বিপাক্ষিক চুক্তি, সেই চুক্তিটা কিন্তু এখনো পর্যন্ত বাতিল হয়নি, বরং আরো স্ট্রং হয়ে গেছে। ইন্দিরা মুজিব চুক্তির মধ্যে ছিল দুটো দেশের শান্তি এবং তৃতীয় পক্ষ কোনো দেশ যদি এই দুটো দেশের উপর আক্রমণ করে তাহলে এই দুটো দেশের পক্ষ হয়ে একসঙ্গে লড়াই করবে। ফলে এখন যে সিচুয়েশনগুলো আমরা দেখছি, এগুলো কিছু নাটক, কিছু যাত্রা, কিছু ম্যাজিক, কিছু পলিটিক্যাল দলের চিৎকার চেঁচামেচি, এসব ছাড়া আর কিছু গদি মিডিয়ার কারবার। কারণ ইট মারলে তো পাটকেল মারতেই হবে। প্রথমে আমাদের একটি চ্যানেল থেকে সর্বভারতীয় হিসেবে ছোট ছোট একজন দুজন নেতা এবং তথাকথিত সাংবাদিক আপনাদের মতো মানে জীবন উজাড় করে রিস্ক নিয়ে সাংবাদিকতা না, লাপালাপি ঝাপাঝাপি করে কেউ বলে দিচ্ছে ওই কি যেন আমাদের বাংলাদেশের নোয়াখালী কোথাকার যেন চট্টগ্রাম দখল করব, তারা চিৎকার করছে চট্টগ্রাম দখল করবো, সব ম্যাপ ফ্যাপ দেখিয়ে দিচ্ছে। আবার উল্টো দিক থেকে তাদেরও বাংলাদেশের কিছু মানুষ, তারা সেখানকার কিছু মানে এক্স মিলিটারি, তারাও আবেগতাড়িত হয়ে বলছে কলকাতা দখল করব। এই দখল করাকড়িগুলো যেগুলো ঘটছে, এই সবটাই হচ্ছে পুরো জাস্ট একটা ফানি, একটা মানুষকে তাতিয়ে রাখা, আর কিছুই নয়। আসলে কিন্তু ভারত সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে খুব মধুর সম্পর্ক রেখেছে। বাংলাদেশের তারা ব্যবসা বাণিজ্যগুলো যেমনভাবে করার, চাল পাঠাচ্ছে, পেঁয়াজ পাঠাচ্ছে, আলু পাঠাচ্ছে, যেমন হওয়ার কথা সেরকম হচ্ছে। মাঝে পড়ে যে বিপদটা হলো, দুটো জিনিসের বিপদ হয়েছে। বিজেপির যে চিৎকার চেঁচামেচি, বিজেপির নেতা মানে লোকাল নেতার ফলে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের যে ব্যবসা, যে পরিবহন ব্যবসা, যে ট্যুরিজম ব্যবসা যেটা বলছি, এবং মেডিকেল ব্যবসা, এর প্রভূত ক্ষতি হয়েছে, ভয়ঙ্কর পরিমাণে ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকার সর্বনাশ হয়েছে। কারণ কারো জন্য তো কোনো কিছু পড়ে থাকে না। বাংলাদেশ কি করবে? ভারতবর্ষের সাথে যদি ব্যবসা না হয়, পশ্চিমবঙ্গের সঙ্গে ব্যবসা হচ্ছে না, অন্য দেশে চলে যাবে। মানুষকে খেতে হবে, আলু খেতে হবে, চাল খেতে হবে, ধান খেতে হবে, পাট খেতে হবে। সুতরাং পাট খাবে না, বাকি তো খেতে হবে, সুতরাং তাকে অন্য জায়গা থেকে নিতে হবে। এটাতে আলটিমেটলি ক্ষতি হয়েছে বাংলার, বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। দ্বিতীয়ত যেটা ক্ষতি হয়েছে, যে এই মুহূর্তে আমাদের এই যে পশ্চিমবঙ্গ থেকে একজন বিজেপি নেতা চিৎকার করে বলল বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, এবং হিন্দু নিধন, আমি তো 1 কোটি মানুষকে নেওয়ার জন্য প্রস্তুত। আপনারা কি প্রস্তুত? অর্থাৎ 1 কোটি মানুষ ভারতে এলে তাকে শরণার্থী করবে কে? আইনত শরণার্থী করবে শুভেন্দু অধিকারী, বিজেপি। ভারত সরকার বলছে না। এবার ভারত সরকারের সঙ্গে শুভেন্দু অধিকারী ডিফারেন্স হলো যোজন 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 দূর। এবার তাতে কি হচ্ছে, এই আবেগতাড়িত হয়ে বহু হিন্দু ওপার বাংলা থেকে তারা রাতারাতি এপারে চলে এলো। কিভাবে চলে এলো? ভারত সরকার তো কোনো আন্তর্জাতিক আইন অনুযায়ী সত্যি যদি বাংলাদেশের ঘটনাটা ঘটতো, যে ওরকম মারপিট, আগুন লাগানো, ধর্মান্তরিত করা, হিন্দু নির্যাতন, মহিলাদের রেপ করা, এই ঘটনা যদি ঘটতো, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষ অন্যায় করেছে। কারণ আন্তর্জাতিক ভারতের সংবিধানের 52 নম্বর আইন, ধারা 52 নম্বর অনুযায়ী ভারত বলছে আন্তর্জাতিক আইনের প্রতি ভারত শ্রদ্ধাশীল। বলে আন্তর্জাতিক আইনে এই ধরনের গন্ডগোল, যেখানে ডিজাস্টার ঘটবে, যেখানে দাঙ্গা লাগবে, খুনোখুনি হবে, ধর্মীয় বিভাজন হবে, ভারত তাকে শরণার্থী হিসেবে আশ্রয় দেবে। তাহলে যদি সত্যি সত্যি ঘটতো, ভারত শরণার্থী আশ্রয় দিত, ভারতকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে চাপ দিত। সেই চাপ চুপ কিছুই নেই, সবই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়
আর মিডিয়ার মধ্যে দিয়ে। ফলত কি হলো, এই আবেগতাড়িত হয়ে যে মানুষগুলো বাংলাদেশ থেকে এই পারে ঢুকে গেল মানে পাসপোর্ট ভিসা নিয়ে ঢোকার কোনো রাস্তা নেই, কারণ ভিসা বন্ধ। বর্ডার স্লিপ নিয়ে ঢোকার কোনো রাস্তা নেই, কারণ বর্ডার স্লিপ দেয়নি। ফলত তারা ঢোকা হয়ে গেল ইললিগাল মাইগ্রেন্ট, যেটা আমরা অনেক আগে থেকে বলেছিলাম। এখন তাদের ধরা হচ্ছে। যদি বিজেপি সত্যি সত্যি হিন্দুদের পার্টি হয়, তাহলে হিন্দু উদ্বাস্তুদের ধরছে কেন? মানে কোন উদ্বাস্তুদের ধরছে? এক তো 71-এর পরে এসছে বা 65-র পরে এসছে, যাদের নথি নেই তারা তো একটা ধরা পড়ছে। দ্বিতীয়ত, এই যে ভারত সরকার বলছে বাংলাদেশে কোনো এত অত্যাচার, ওখানে একদম শেষ করে দিচ্ছে হিন্দুদের। তাহলে যে শেষ করে হচ্ছে বলে বাঁচার জন্য যে মানুষগুলো যদি এসে থাকে, তাহলে সেই মানুষগুলোকে তুমি গ্রেপ্তার করছো কেন? কেন জেলে ভরছো? কেন ফরেনার্স অ্যাক্টের 14 ধারায় মামলা দিচ্ছ? তাহলে মামলাটা মানেই হচ্ছে এক তো ওপর থেকে জমি জায়গা বিক্রি করে সে এলো, তার যেটা ঘটলো সে 3 বছর পরে সে যখন জামিন পাবে, 2 থেকে 3 বছর পর জামিন পাবে না, 2 থেকে 3 বছর পর তার শাস্তি ভোগ করার পর ভারত সরকার তাকে পুশব্যাক করবে। এই বাংলাদেশ যখন পুশব্যাক করবে, বাংলাদেশ গেলে তারা জমি জায়গা কিছুই নেই, সে তখন ভিখারি হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আমি রাখবো যে এই আনসারুল্লাহ বাংলা যে সংগঠন, যে জঙ্গি সংগঠন বলা যেতে পারে না, জঙ্গি সংগঠন, একদম জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা, তার যে রহমানি বারবার বাংলা এবং আমার ভারতের উদ্দেশ্যে যে বারবার যে ধরনের মন্তব্য ছুড়ে দিচ্ছে, আর এই মুহূর্তে যে পরিস্থিতি একের পর এক যেভাবে আমার বাংলায় যেভাবে ঢুকে পড়ছে, যে ধরনের অনুপ্রবেশকারীরা, কোথাও কি অসুরক্ষিত একটা মনে হচ্ছে পরিস্থিতি তৈরি হচ্ছে, বা বড় কোনো একটা ঘটনা ঘটার? কিচ্ছু বড় কোনো ঘটনা না। দেখবেন আরএসএস এর মধ্যে মানে বাংলাদেশের যেমন হিন্দুদের মধ্যে আরএসএস বিজেপির প্রভাব আছে, ওরা জয় শ্রীরাম বলে, বাংলাদেশের মুসলমানদের ভিতরেও কিন্তু হিন্দুত্ববাদীরা প্রকটভাবে আছে। এটা একটা ট্যাকটিক্স যে মুসলমান কিছু থাকবে অশিক্ষিত মৌলবাদী লোক যারা চিৎকার চেঁচামেচি করবে, তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই। যেমন আমাদের এখানে যদি কেউ চিৎকার চেঁচামেচি করে, কোনো একজন হিন্দুত্ববাদী নেতা তিলক পড়ে করলো, তার সঙ্গে ভারত সরকারের কোনো নেই। এগুলো সব আইওয়াস, এবং এগুলো মানুষকে বিভ্রান্ত করা। আলটিমেট যেটা ঘটছে সেটা এটা 2025 সাল এসে গেছে। 2025 সালের মধ্যে ভারতকে তথাকথিত হিন্দু রাষ্ট্র করা হবে। এই হিন্দু রাষ্ট্রের দাস শ্রমিক হবে যারা অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারী কারা? যারা 1952 সালে পাসপোর্ট অ্যাক্ট চালু হয়ে যাওয়ার পরে পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি, মাইগ্রেশন নিয়ে আসেনি, এই মানুষগুলো আজ পর্যন্ত যারা এসছে তারা এখন তো দেখছি কিছুদিন আগে এলো যারা, কয়েকদিন পরে দেখবো 71-এর পরে যারা এসছে, তারপরে দেখবো এরকম করতে 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 পুরো বিষয়টাকে পূর্ণ করবে, যেটা হচ্ছে আইনত যারা অনুপ্রবেশকারী, অর্থাৎ যাদের পাসপোর্ট ভিসা নেই, সেই মানুষগুলোকে ভারত সরকার বেনাগরিক করবে। কারণ অত মানুষকে বাংলাদেশ ফেরত নেবে না, আর ফেরত গিয়েও এদেরও কোনো লাভ নেই। ফলত যাদের বাংলাদেশ ফেরত দেবে না তাদের ভারত সরকারের আইন নেই তাদের ছেড়ে দেওয়া, ভারত সরকারের জেলে থাকবে, তাহলে জেল ভর্তি হয়ে যাবে। জেল ভর্তি হয়ে গেলে কি হবে? বিভিন্ন বিদেশে, ইটালিতে যেটা হচ্ছে, মায়ানমারে যেটা হচ্ছে, সুদানে যেটা হচ্ছে, তোমার ব্রাজিলে যেটা হচ্ছে, বিভিন্ন কোম্পানি কন্ট্যাক্ট দেবে। এই জেল থেকে বিভিন্ন অনুপ্রবেশকারীদের নিয়ে সকালবেলা জেল থেকে কারখানায় নিয়ে যাবে, আবার জেলের মধ্যে ঢোকাবে। সেই প্রসেসটা এটা চলছে এবং সেটা এসে গেছে। এতদিন ধরে আমরা এটা বলছিলাম, এটাই আমার গবেষণার বিষয় ছিল, এখন এটা প্র্যাকটিক্যালি হচ্ছে। মানে যত বড়ই ওস্তাদ হোক, ধরুন সুজন চক্রবর্তী, কমরেড সুজন চক্রবর্তী এবং অধীর চৌধুরীরও ইল্লিগাল মাইগ্রেন্ট, অসীম সরকার, কবিয়াল অসীম সরকার বিজেপি এমএলএ, স্বপন মজুমদার এমপি, জগন্নাথ সরকার, তারপরে কি বলে আমাদের কি রায় যেন, অম্বিকা রায়, অশোক কীর্তনিয়া, আবার নিশীথ পরামানিক, এরা আইনের চোখে সবাই ইল্লিগাল মাইগ্রেন্ট। এই ইল্লিগাল মাইগ্রেন্ট এদেরকে দিয়ে ধরিয়ে নিচ্ছে। এরা অ্যাজ ইফ কুনকি হাতি,
যেটা মায়ানমারে হয়েছিল। মায়ানমারে রোহিঙ্গাদের 6টা এমপি ছিল, রোহিঙ্গা এমপি, যেমন আমাদের মণিপুরে হচ্ছে, মণিপুরের বেশ কিছু এমএলএ কুকি, তাই তো? এইভাবে ওদেরকে দিয়ে ধরাচ্ছে, লাস্টে এদেরকে ধরে নেবে, কারণ এদেরকে ধরে নেবে এটাই আইন। বিজেপি সরকার সংবিধানের ফাঁক ফোকর দিয়ে ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা আইন মেনে করছে, তারা নিজের বাবা মাকেও মানে না। বিজেপি এমনই একটা হিন্দুত্ববাদীরা, সুতরাং তাদের ধরে নেবে। সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে এরা কিন্তু বাংলাদেশের সহজ সরল মানুষগুলো যাতে ভুল করে চলে আসে তাদেরকে প্রলুব্ধ করে। যেমন সাপের গর্তে ধোঁয়া দিলে যেমন সাপটা বেরিয়ে আসবে, সেরকম শুভেন্দু অধিকারী বিজেপিরা ধোঁয়া দিচ্ছে, ধোঁয়াতে বেরিয়ে আসছে, তখন ওদের ধরে নিচ্ছে। পুরোটাই রাজনীতি, পুরোটাই রাজনীতি। আর এখন এরা ঢুকিয়ে নিচ্ছে, বিজেপি বর্ডার ঢুকিয়ে নিচ্ছে, তার কারণ হচ্ছে যে মানুষটা বাংলাদেশ থেকে ঢুকছে, এখন তো ঢোকার উপায় নেই, ইল্লিগাল পথে ঢুকছে, মানে বিজেপির মাধ্যমে ঢুকছে, ওপার থেকে এপারে ঢুকছে, ঢোকার পর বলে দিচ্ছে বাংলাদেশ থেকে বিজেপির লোকেরা ওখানেও যে তুই অমুক জায়গায় অমুক গ্রামে অমুক পার্টি অফিসে যাবি, পার্টি অফিসে যাচ্ছে বিজেপি। বিজেপি তখনও বলছে তুমি কোথায় থাকতে চাও, ও বলছে আমি কাকদ্বীপে থাকবো, সাপোজ কাকদ্বীপের পার্টি অফিসে যাচ্ছে, সেখানে তার থাকার ব্যবস্থা হচ্ছে, সেখান থেকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে যত বেশি ঢোকাবে এই মানুষগুলো, মানে এতটাই বিজেপি এরা নিষ্ঠুর, এই মানুষগুলো আইনের চোখে ইল্লিগাল। এরা কিন্তু কেউ তৃণমূল নয়, এরা বিজেপির সহযোগিতায় যেহেতু ঢুকছে, এরা জয় শ্রীরাম বলছে, এরা মোটরসাইকেল একটা কিনছে টাকা দিয়ে, ভুর করে বিজেপির মস্তান মাইনি হচ্ছে, এরা 2026 সালে ভোটে কাজে লাগবে। এটা একটা রাজনৈতিক কৌশল। যারা ঢুকছে তারা তো দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশই, সেক্ষেত্রে কি বলবো? দেখুন, আপনি দেখবেন রসগোল্লার দোকানে খুব মাছি বেশি, কারণ রসগোল্লাতে মাছি ভ্যান ভ্যান করবে, এটা পৃথিবীর নিয়ম। তো পৃথিবীর উন্নত কান্ট্রিগুলো যেখানে মানুষ একটু বেশি খেতে পায় বা খেতে পায়, সেখান থেকে সারা পৃথিবীর মানুষ সেখানে কাজ করতে আসবে। মুসলমান যারা আসে তারা কোনোদিন নাগরিকত্ব চায় না, তারা আসে, লেবার খাটে, ভূ পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, লোকের বাড়িতে কাজ করে, রিক্সা চালায় বেশিরভাগ জন, আবার টাকা রোজগার করে ফিরে যায়। আপনি বলুন তো, এটা পৃথিবীর যে কোনো প্রান্তেই আসে, বলে ওদেরকে ইল্লিগাল বলে ধরলে ওদের কোনো ক্ষতি নেই। এই যে দিল্লিতে 5,000কে ধরলো, তো 5,000কে পুশব্যাক করবে, 2 বছর পর বাড়ি চলে যাবে। কিন্তু যেটা লোককে বলছে না, লোকে যেটা আলোচনা করছে না, সুকুমার বিশ্বাস 24 পরগনার বোম্বেতে তার নার্সিংহোম, তার 2 ছেলে ডাক্তার, 1 ছেলে 1 মেয়ে MBBS ডাক্তার, তার বাড়ি ঘর জমি জায়গা সব গভর্নমেন্ট নিয়ে নিল, তাকে পিটিয়ে তালতোবড়া করলো, তার সঙ্গে কার কার যোগাযোগ আছে, তার আত্মীয় স্বজন কে কে আছে, কারা কারা তারাকে কাগজ বানাতে সাহায্য করেছে। এই যে অনুপ্রবেশগুলো বলছেন, যে অনুপ্রবেশের চিত্রগুলো উঠে আসছে এবং যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে চিত্র হয়, সেটা আসলে সবটাই একটা নাটক, বা এটা শুধু নাটক নয়, শুধু নাটক নয়, এটা বাঙালিকে এবং বাংলাকে ধ্বংস করার একটা পরিকল্পনা। তাহলে মুর্শিদাবাদে যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হলো, সে প্রথমে যে সমস্ত নাকচ করা বা যে দেশের আইন সিদ্ধ নয় যে সমস্ত এই মাদ্রাসাগুলি, বেআইনি মাদ্রাসা, সেখানে পড়াতো ধর্মীয় শিক্ষা দেওয়ার একটা বা জিহাদি শিক্ষা দেওয়ার একটা কথা শোনা যাচ্ছিল, সেখানে আপত্তি জানাতে সে আলাদা করে নিজে একটি ঘর নিয়ে সেখানে জিহাদি বা তাদের জঙ্গি সংগঠনের শিক্ষা বা জিহাদি শিক্ষা দেওয়ার একটা পরিকল্পনা, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এইখানে সেই জায়গা থেকে প্রথমে গ্রেপ্তার করতে হবে মুর্শিদাবাদের এসপিকে, কারণ এরা সবাই RSS বিজেপি। ওই মানুষটার বাড়িতে আমি গেছি, আমি জানি তার ছেলে, তারা জীবনে কোনোদিন বাংলাদেশ যায় না, ভালো করে কথা বলতে পারে না। প্রথমে তার কথা বলছেন আমি আব্বাস, আপনি যে প্রসঙ্গ বললেন, আব্বাস আলী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, যাকে গ্রেপ্তার করা হয়েছে আব্বাস আলী। আব্বাস আলী একটা বাড়িতে, ও কিন্তু মৌলানা এবং হাফেজ। হাফেজ মানে কি? ভারতের সাংবিধানিক
অধিকার ভারতবর্ষের 26 নম্বর সংবিধানের 26 ধারা অনুযায়ী তার ধর্মীয় ধর্মাচরণ অধিকার, সে ওখান থেকে বর্ণ পরিচয় শেখাতো উর্দুর। তার স্বপ্ন ছিল সে একটা বড় মাদ্রাসায় চাকরি করবে। মাদ্রাসা মানে কি, সেই মাদ্রাসাতে কিন্তু আমাদের ভারতের সংবিধান যে তাহলে যে নিষিদ্ধ মাদ্রাসাগুলিতে পড়াতো সেখান থেকেই বা বেরিয়ে এসে কোনো নিষিদ্ধ মাদ্রাসা নয়। কে বলবে? সরকার থেকেই তো বলা। সরকার মিথ্যা করে বলছে। এরকম কোনো যদি রেকর্ড থাকে, এরকম যদি কোনো রকম রেকর্ড থাকে, তাহলে আমি ফাঁসি কাটে ঝুলবো। এরা কি করছে, সেই সমস্ত মানুষদেরকে মুসলমানদের মধ্যে ধরছে যারা জামিন মানে জানে না, যাদের পরিবাররা খুব গরিব, তাহলে তাদেরকে নিয়ে যে প্রচার নিয়ে চলে যাচ্ছে। এবার যে প্রচারটা হচ্ছে, এই প্রচারের ফলে হিন্দু উদ্বাস্তুরা মনে করছে আমাদের ভয় নেই, মুসলমানদের ভয়। উদাহরণ দিয়ে আমি কেটে গেল, সুকুমার বিশ্বাস, যার বললাম যে বোম্বের, এইরকম সুকুমার বিশ্বাসের মতো বড় লোক গরিব লোক অসংখ্য হিন্দু ধরা পড়ছে। এটা দৃষ্টি ঘোরানোর। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হলো লোক পাঠিয়ে ওই বাড়িগুলোকে খেতে দেওয়া, তাদেরকে বাঁচিয়ে রাখা। তার কারণ হচ্ছে মুসলিম সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তৃণমূলও কিছু থাকবে না, বাংলাও কিছু থাকবে না। তার কারণ হচ্ছে এই যে মাদ্রাসা একটা জিনিস বুঝতে হবে, মাদ্রাসায় কিন্তু শুধু মুসলমানরা পড়ে না, মাদ্রাসায় হিন্দু মুসলমানও পড়ে, হিন্দুরাও পড়ে। মাদ্রাসার মাস্টারমশাই প্রচুর আছে যারা হিন্দু। মাদ্রাসার কোর্স শুধু ধর্মীয় কোর্স নয়, আমাদের তো হিন্দুদের কি আছে, রামায়ণ মহাভারত কোনো জায়গায় আছে, ছোট ছোট করে পাঠলি আছে। মাদ্রাসার ধর্মীয় শিক্ষার পাশাপাশি এই মাধ্যমিক স্তর আছে, হায়ার সেকেন্ডারি স্তর আছে, এগুলো মানুষকে বলা হয় না। মাদ্রাসা মানে শুধু মুসলিম ধর্মাবলম্বীদের মানে ধর্মীয় নয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই মাদ্রাসারই থেকেই পড়াশোনা করেছিলেন আবুল কালাম আজাদ, এবং স্বাধীনতার 1857 সালে 56,000 প্রাণ দিয়েছিল এই মাদ্রাসার ছেলেরা। এমনকি এই যে হরিচাঁদ গুরুচাঁদ আমাদের সংবিধান তৈরির যে মূল, সেই তার যোগেন্দ্রনাথ মণ্ডল এবং বাবা সাহেবের গুরুদেব ছিলেন, সেই হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া ধর্মাবলম্বী, তিনি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছেন। মাদ্রাসা একটা আবেগ, হৃদয়ের, ভালোবাসার। যদি সত্যি করে মানুষ জানতে পারে, তাহলে বুঝবে যে প্রকৃত মানুষ তৈরি হয় মাদ্রাসা থেকে। মাদ্রাসায় কখনো সন্ত্রাসবাদী তৈরি হয় না, সন্ত্রাসবাদী তৈরি হয় RSS এর স্কুলে। RSS এর স্কুলে অস্ত্র প্রশিক্ষণ হয়, RSS এর স্কুল থেকে মানে ওই রকম ছেলেরাই নাথুরাম গডসে তৈরি হয়। এইগুলো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুর্শিদাবাদের উপর ধ্যান দিয়ে ওই যাদের অনুপ্রবেশ, যাদেরকে সন্ত্রাসবাদী বলে সহজ সরল বোকা মানুষগুলো, গরিবগুলোকে ধরেছে, তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা না করে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে, তাদের পাশে যদি না থাকে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা লড়াই করব। কারণ এই অন্যায় আমরা মানতে পারি না। কারণ মুর্শিদাবাদ নিয়ে যা করেছেন, ইমিডিয়েট মুর্শিদাবাদের RSS পন্থী বিজেপি RSS পন্থী পুলিশগুলোকে হারাও, এখনই হারাও, পুলিশগুলোকে গ্রেপ্তার করো, নাহলে পাবলিক গ্রেপ্তার করবে। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী যদি এইগুলোও না ভাবে, আপনি জানেন যে বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য বলে ফেলেছিলেন যে মাদ্রাসায় নাকি সন্ত্রাসবাদীরা তৈরি হয়। তারপর থেকে কিন্তু মুসলমানরা, শিক্ষিত মুসলমানরা CPM এ নেই, বোঝা গেল। আজকে এই যে মাদ্রাসার উপরে এবং মুসলিম সন্তানদের উপরে, ভালো মানুষের উপর, দরিদ্র মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারটা যদি মুখ্যমন্ত্রী ঠিকমতো না দেখেন, তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু এই মুসলমানরা কি করবে তার হিসাব মুখ্যমন্ত্রী অঙ্ক করে মেলাতে পারবে না। মানিক ফকির কি ধর্মের মুসলমান? তা তো নয়। উনি মুসলিমদের এত পৃষ্ঠপোষকতা করছেন কেন? উগ্রবাদিতা। অ্যাকচুয়ালি উনি তো যে কমিউনিস্ট মনোভাব রয়েছে, এটাও তো একটা ইসলাম, এবং এদের কাজই হচ্ছে যে দেশবিরোধিতা করা। মানিক ফকিরের আমার তো মনে হয় যে সেন্ট্রাল যারা এজেন্সিগুলো আছে, মানিক ফকিরের IP চেক করা উচিত। কারণ ও তো কথা বলে ফেস টাইমে বলবে বা হোয়াটসঅ্যাপে বলবে কথা, ও তো ওর IP চেক করে যে বাংলাদেশের JMDর
কাছ থেকে ওর কাছে টাকা আসে কিনা, নইলে ও বাংলাদেশের জঙ্গিদের বা এখানকার ইসলামী উগ্রবাদকে ও কেন ব্যাকআপ দিচ্ছে। আমি তো নিশ্চিত এ ব্যাপারে যে ওর সঙ্গে ওদের কানেকশন আছে, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি তদন্ত করলে তবেই বোঝা যাবে। এবং মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নাকি আরএসএস সম্পূর্ণ মদতপুষ্ট আরএসএস। আরে ওর সম্পর্কে মানিক ফকর কি সম্পর্কে আপনারা জানেন না? এর প্রতিটা কথাই তো হচ্ছে হিন্দু বিরোধিতা, দেশ বিরোধিতা। তোর সম্পর্কে ও কি বললো তাতে আমাদের কিছু আসে যায়? ঠিক আছে, আমাদের যেটা প্রশ্ন যে ওর কাছ থেকে কি পরিমাণে টাকা আসছে জেএমবির কাছ থেকে, এটা অবশ্যই ইনভেস্টিগেশন করা উচিত। আমি স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি করবো এই ব্যাপারে, যাতে ওর আইপিডিআর চেক করা হয়।